সোফার বিপিএল তার সেরা ম্যাচটাই সম্ভবত দেখে ফেললো, এমনকি এটা এই সিজনের সেরা ম্যাচও হয়ে যেতে পারে। ঢাকা 2 রানে হারিয়েছে রংপুরকে, আর এখন দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রাজশাহী কিংস। দু দলই চাইবে একটা জয় দিয়ে তাদের অবস্থানকে একটু সুদৃঢ় করতে। সবাইকে স্বাগত জানাচ্ছি কুল প্রেজেন্টস এক্সপার্ট প্রেডিকশন অনুষ্ঠানে। আমাদের আজকের এক্সপার্ট গাজী আশরাফ হোসেন লিপু, সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দল। লিপু ভাই, হোয়াট এ ম্যাচ উই হ্যাভ হ্যাড জাস্ট ফিউ মিনিটস ব্যাক। নেল বাইটিং ম্যাচ, যেটা আমরা বলি যে একটা সময় মনে হচ্ছিল যে এটা সহজেই রংপুর রাইডার্সের জেতা উচিত ছিল, কিন্তু ঢাকা ফেরত চলে আসে স্ট্রংলি এবং ফিনিশিংটা স্পেশালি শেষ মুহূর্ত কয়েক মিনিট আমার মনে হয় সবাই দারুণ টেনশনের মধ্যে ছিল এবং দারুণ উপভোগ করেছে ম্যাচটি। এখনকার ম্যাচে যাওয়ার আগে আসলে কি একটা চিত্রনাট্য, আপনি যদি অ্যালিস ইসলামের অবস্থাটা দেখেন, দুটো ক্যাচ ফেলে কি অবস্থা ছিল, যার কেউ চিন্তা না থাকে, কোনো লেভেলে ক্রিকেটের কোনো রেকর্ড নেই, শেষ পর্যন্ত তিনি ম্যান অফ দ্য ম্যাচ 4 উইকেট নিয়ে। মানে আনবিলিভেবল। ইনফ্যাক্ট যে এরকম বড় ম্যাচে এরকম একজন অখ্যাত খেলোয়াড়কে ব্রেক দেওয়া, যিনি নাকি ম্যাচ শেষে বিখ্যাত হলেন, তিনি ক্যাচ ফেলেছেন ঠিকই, বাট তাকে যে সময় ব্যবহার করা হয়েছে, আই ওয়াজ বিট সারপ্রাইজ যে এরকম একটা দলে শেষ কয়েক ওভার, যেটাকে আমরা 1.5 ওভার বলি, ডিফেন্ড করার সময় ক্যাপ্টেনেরই বা কত বড় সাহস যে তার উপর ভরসা করা। এটা আমাকে আরও অবাক করেছে, যেখানে নারায়ণ, সাকিব হিমসেলফ অ্যান্ড রাসেলের মতো বোলার ছিল, তাকে ব্যবহার করেছেন এবং তিনি কিন্তু আমি বলবো যে এককভাবে ম্যাচটি সেটাই টোটালি ফিরিয়ে এনেছেন। অ্যান্ড ইট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নোটিসেবল পয়েন্ট আমার কাছে মনে হয়েছে। কোনো সন্দেহ নেই, ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা, এটাই তার প্রমাণ। আমরা একটু এই ম্যাচে চলে আসি। প্রথমে একদম ফ্ল্যাট কোশ্চেন, দু দলই 2 ম্যাচে একটা করে জিতেছে, রাজশাহী এবং কুমিল্লা। আজকে কি মনে হচ্ছে কে ফেভারিট? স্মিথ কিন্তু চলে গেছে দেশে, ক্যাপ্টেন কুমিল্লার। ইনফ্যাক্ট রাতের খেলায় আমি উইকেটের যা চরিত্র দেখি, এটা প্রেডিক্ট করা খুব মুশকিল। তার সঙ্গে যে দল যত দ্রুত মানিয়ে নিতে পারবেন, কারণ এখানে উইকেটের আচরণের উপরে ডিপেন্ড করবে যে আমি আমার রানের টার্গেটটা কতটুকু সেট করব। অনেকে তাড়াহুড়া করতে গিয়ে 110-এর মধ্যে হুমড়ি খেয়ে পড়ছে, পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে যে আর 20টা রান করলে বোধহয় ভালো হতো। এখানে আমার ধারণা যে লাস্ট 5 ওভারে কিন্তু রংপুর রাইডার্স ম্যাচ থেকে সরে গেছে, বিকজ ইট ওয়াজ হেল্পিং স্পিনার্স। সো এই সেশনেও আমার মনে হয় যে 15 থেকে 16 ওভার ব্যাটসম্যানদেরকে সাহায্য করবে, হয়তো 20 থেকে 25 ওভার এটা স্পিনার এবং সিমারদেরকে সাহায্য করবে, এবং সেই সময় যারা সবচেয়ে চতুরতার সঙ্গে উইকেটটাকে ব্যবহার করতে পারবে, বোলার অ্যাজ ওয়েল ব্যাটসম্যান, দে উইল বি দ্য উইনার। ইনফ্যাক্ট এখানে কোনো দলকে আপনি আলাদা করে আমি ঠিক এগিয়ে রাখছি না, এগিয়ে রাখছি তাদের বিচক্ষণতা এবং তাদের অ্যাপ্লিকেশনের উপর। আমরা যখন এই বিপিএল শুরুতে আলাপ করছিলাম, কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে খুব ব্যালেন্স দল মনে হচ্ছিল, কিন্তু এখন যখন স্মিথ চলে গেছে, তার রিপ্লেসমেন্ট খুঁজতে যে আমরা দেখছি যে আসলে রিপ্লেসমেন্টটা খুব অ্যাভেলেবেল না। বাংলাদেশের জিয়াউর রহমান অলরাউন্ডার, তাকে খেলানো যেতে পারে। ইয়ামিন একজন অলরাউন্ডার আছেন আফগানিস্তানে, তাকে কিংবা খেলানো যেতে পারে। এর বাইরে শামসুর রহমান শুভ, এছাড়া খুব অ্যাভেলেবেল নেই। কিন্তু আসলে 3 বিদেশি নিয়েও যেতে পারে কুমিল্লা, বিষয়টা এরকম মনে হচ্ছে। ইনফ্যাক্ট আপনি কুমিল্লা টিমের দিকে তাকান, মানে খুব ভালো করে দেখা যাবে যে তাদের আসলে মিডল অর্ডারের একটা বিরাট ঘাটতি আছে। ইমরুল কায়েস বলেন, তামিমের কথা বলেন, লুইসের কথা বলেন, শামসুর রহমানের কথা বলেন। এরা টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বোলিং নিয়েছে। লিউ ভাই, একটু সারপ্রাইজিং ব্যাপার, যদিও কালকে থেকে এটা আলোচনা হচ্ছিল, স্মিথ যখন চলে গেছেন ক্যাপ্টেন্সি কে করবেন। ইমরুল কায়েসের নামটা একটু কানাঘোষা চলছিল, সেটাই হয়েছে। কিন্তু আপনি কি সারপ্রাইজ তামিম কেন ক্যাপ্টেন্সিটা নিল না? আমি নিজে একটু অবাক হয়েছি, কারণ অনেক সময় বাংলাদেশ জাতীয় দলের দলনায়ক হিসেবেও তিনি কিন্তু তার নাম বিবেচনায় ছিল, দায়িত্বও কোনো এক সময় পেয়েছিলেন, ভাইস ক্যাপ্টেনও ছিলেন। তো কেন নিতে চাইলেন না, এটা একটা অবাক করার ব্যাপার। নিশ্চয়ই কোনো যৌক্তিক কোনো কারণ তার হয়তো থাকতেও পারে। তো আবার ইমরুলের উপরও চাপটা অনেক বেশি বেড়ে গেল, কারণ তিনি নিজে কিন্তু যে ম্যাচগুলো আমরা দেখেছি, 2টো ম্যাচ খুব কনভিন্সিং ছিলেন না, বরঞ্চ পুরোপুরি ব্যর্থই হয়েছেন বলা যায়। ডেফিনেটলি তিনি খুব একটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারছেন না, তার নিজের অবস্থান জায়গাটা কোথায় হবে ব্যাট করার, সে ব্যাপারটিও খুব একটা সুনিশ্চিত নয়। এখন তাকে অনেক কিছুই দেখভাল করতে হবে, অ্যান্ড মেইনলি তামিমকে ফিক্স করতে হবে, বিকজ স্মিথ চলে যাওয়ার পরে তামিমের ব্যাট যদি না হাসে, তাহলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য কিন্তু খুবই দুশ্চিন্তার কারণ হয়ে যেতে পারে সেটা। কুমিল্লা এখন একটা জায়গায় পুরোপুরি আটকে গেল, তামিম এবং এভিন লুইস। এই জায়গাটা থেকে যদি রান না আসে এই দুজনের মধ্যে কারো কাছ থেকে বা দুজনের কাছ থেকে, তাহলে কিন্তু কুমিল্লার কাজটা কঠিন হয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ শোয়েব মালিক আফ্রিদি, আরেকটা জোন, এই দুটো জোনই হচ্ছে এখন তাদের মূল জায়গা। আপনি এটা মোটামুটি ঠিকই বলেছেন।
আপনি দেখেন তাতে কিন্তু মিডল অর্ডার নাই। আমরা যেগুলো আলাপ করছিলাম যে সবই কিন্তু 4-5 জন কিন্তু ওপেনারের নাম আপনি খুঁজে পাবেন এই দলে, যাদেরকে নাকি বিভিন্ন জায়গায় 3-4 কিংবা 6 খেলতে হবে। মেইনলি শোয়েব মালিককে একটা শিট অ্যাঙ্কর রোল প্লে করতে হবে এবং আফ্রিদির কাছ থেকে একটা ভালো ফিনিশিং কুমিল্লা চাইবে, যেটা একটি ম্যাচে দিয়েছে, কিন্তু বারবার যদি দিতে না পারে তাহলে কুমিল্লার জন্য খুব মুশকিল হয়ে যাবে। সাইফুদ্দিন স্টিল একদম আপনি খুব বেশি করে ডিপেন্ড করতে পারেন, ইজ ভেরি প্রমিসিং উইথ হিজ বল অ্যান্ড ব্যাট, বাট স্টিল নট ডিপেন্ডেন্ট যেটা নাকি অন্য স্টারদের মতো। ডেফিনেটলি আমরা যদি একটু রাজশাহীর দিকে তাকাই, শুরুটা ভালো ছিল না, কিন্তু লাস্ট ম্যাচে তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং সেখানে মিরাজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, টপ অর্ডারে 1 ডাউনে চলে এসেছিলেন, 50 হাঁকিয়েছেন। সব মিলে রাজশাহীকে কেমন দেখছেন আপনি? রাজশাহী বিট ড্যাশিং টিম আমার কাছে মনে হচ্ছে, যে মিরাজের নতুন ইয়াং ইন্সপায়ারিং নেতৃত্ব, তার পাশাপাশি তাকে সার্বিকভাবে মমিনুল হক বলেন, সুমাইয়া সরকার বলেন, তারা যথেষ্ট সহযোগিতা করছে। তাদের স্পিন অ্যাটাক আমার মনে হচ্ছে ফ্যান্টাস্টিক। দলে হাফিজের মতো একজন কুশলী খেলোয়াড় আছে, যিনি নাকি আমি মনে করি ব্যাটার চেয়ে বলে অনেক বেশি ইকোনমিক, এবং আফগানিস্তানের একজন চমৎকার স্পিনার তাদের জলে আছে। সো দ্যাট 4টা স্পিনার নিয়ে এবং উডানাকে নিয়ে আমার মনে হয় তাদের দে হ্যাভ কোয়াইট এ ব্যালেন্স বোলিং অ্যাটাক। উদানাকে ফার্স্ট ম্যাচে না খেলালেও লাস্ট ম্যাচে ভালো করেছেন। রাজশাহী বোধহয় আরেকটা দিকে তাকিয়ে থাকবে, 13 তারিখে থিসারা পেরেরা জয়েন করে শ্রীলঙ্কা সিরিজ চলছে একটা নিউজিল্যান্ডের সঙ্গে, ওটা শেষ করে আরও বেশি ব্যালেন্সড হয়ে উঠবে। একই সাথে অ্যাজ ওয়েল অ্যাজ 13 তারিখ পর্যন্ত হাফিজকে পাবে, তারপরে হাফিজকে আবার তারা পাবে না। তো সব মিলে একটা ইন্টারেস্টিং মুভমেন্ট যাবে রাজশাহীর। বেসিক্যালি ঘরের ছেলেদেরকে ভালো করতে হবে, বাইরের ফরেন প্লেয়াররা আসা যাওয়ার মধ্যে থাকবে, কিন্তু যারা আমাদের দেশীয় খেলোয়াড় তাদের স্ব রোলটা যদি তারা ঠিকভাবে প্লে করতে পারে, আমার মনে হয় সেটাই দলের জন্য সবচেয়ে বেশি উপকারে আসবে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রাজশাহী কিংস ম্যাচ নিয়ে আমি কথা বলছি গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে। তবে আলাপে যাবার আগে আমরা একটু মাঠ থেকে ঘুরে আসতে চাই। সেখানে আমাদের সঙ্গে যোগ দিবেন রুহুল জয় এবং তার সঙ্গে আছেন শাহিদ আফ্রিদি। বিপিএল জমে উঠেছে অবশেষে এবং একটু পরেই মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং তাদের প্রতিপক্ষ রাজশাহী কিংস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সুপারস্টার ক্রিকেটার শাহিদ আফ্রিদি, তার সঙ্গে আমি এখন কথা বলছি। Hi Shahid, how are you? What an electrifying atmosphere here, and BPL is going very good for you. Happy for everything? I think I always say the one thing, that it's always a great occasion for me playing in Bangladesh, and the standard of cricket is going better and better here. After BPL, if you look into the Bangladesh team, they got some very good talented cricketers who are representing their country, and I think I always enjoying the way the people they're responding, and the people they are supporting cricket here, and they love cricket here, and you can see around on this day it's a full crowd. You are 38 but still fit as early 20s. What's the secret, sir? I think if you are playing cricket, you should be fit for that. It's too much competition here. Your team owner, your coach, captain, they're expecting more from you. So I think my fans, they want to see me as well playing. I'm playing for my fans, and I think I'm enjoying myself. If Pakistani selectors recall you for 2019 World Cup, would you come back again? I think it's gone. It's history now. No more. I'm enjoying myself. I'm playing a league cricket. I think we got some very good talented team, talented boys in our Pakistan team now, mashallah. Coming back in this match, Steve Smith went back to Australia. How big miss is it? I think no doubt he's one of the best player, and he really done well for his country. And I think Australia is missing this guy as well. But I think it's a good combination. We got some very experienced players as well. It's all about playing as a unit. Thank you very much. All the best. Thank you. কথা বলছিলাম শহীদ আফ্রিদির সঙ্গে, তিনি জানিয়ে দিলেন আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে আর কখনোই দেখা যাবে না। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। কথা বলছিলেন শহীদ আফ্রিদির সঙ্গে। ফার্স্ট ম্যাচ কুমিল্লা কিন্তু আফ্রিদির ব্যাটে চড়েই জিতেছিল, সেই ম্যাচটাও খুব কঠিন অবস্থার মুখোমুখি হয়েছিল। আর গত ম্যাচে তো কুমিল্লা টোটালি কলাপসড। তো সব মিলে কুমিল্লা দলটা, তার উপর স্মিথ চলে যাওয়া, ভালো একটা চাপ তৈরি হয়েছে। দারুণ চাপ তৈরি হয়েছে, কারণ কুমিল্লা সম্ভবত 130 হাইয়েস্ট রান করেছে। তারপর স্মিথের উপর একটা বিশাল একটা ভরসা ছিল টিমের, স্পেশালি মিডল অর্ডার এবং টিমটাকে ব্যাটিংটাকে ক্যারি করার জন্য। তো এই অভাবটা পূরণ করা কিন্তু খুব কঠিন হবে, এবং দলে ইনফর্ম ব্যাটসম্যান বলতে এখনও কেউই নেই। শোয়েব মালিকের ব্যাটে রান নেই, শেষের দিকে গিয়ে আফ্রিদি কিছু রান করেছে, টপ অর্ডারে রান নেই। তো কাজেই
কুমিল্লা খুব চাপে আছে, তবে মাত্র 2টো ম্যাচ গেছে, প্রিপারেশন ম্যাচ হয়তো করে পায়নি, ফেরত আসার এখনও যথেষ্ট সুযোগ আছে এবং আজকের দিনটি তারা সেটাকে সেই উৎসব হিসাবে পালন করার চেষ্টা করবেন, উভয় দলই করবেন আই বিলিভ। বাট আপনি একটা কথা বলছিলেন যে টিম শেপটা যদি দেখা যায় যে একটা দলে 11-এ অনেক ওপেনার, মানে এটা তো একটু অপরিকল্পিত বলা যায় এক অর্থে, যে যখন টিমটা সাজানো হয়। আমার কাছে এটা খুব বিস্ময়কর মনে হয়েছে যে একই দলে ইমরুল কায়েস, তামিম ইকবাল, এভিন লুইস, বিজয়, এভেন লুইস অ্যান্ড শামসুর রহমান, তো 5জনই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে কিন্তু ওপেন করে থাকে। সো দ্যাট তাহলে মিডল অর্ডারে খেলবে কে? মানে সেটাই বলছিলাম, ধরেন আজকে যদি স্পিনের জায়গায় শামসুর রহমানকে বিবেচনা করতে হয় তাহলে কতগুলো স্পিনার হয়ে যায়, যেহেতু শামসুর রহমান এখনো ম্যাচ পাননি। তখন আপনাকে একজন বিদেশি খেলোয়াড়কে বাদ দিতে হবে, হয়তো 3জনকে নিয়ে আপনাকে হয়তো আজকে তাদের দল সাজাতে হতে পারে। সব মিলে এটাই আসলে একটা বড় পরীক্ষা। একই সঙ্গে আমরা যদি রাজশাহীর দিকে একটু তাকাই, রাজশাহী কিন্তু অন্য দলগুলোর তুলনায় অত বেশি স্টার ওরিয়েন্টেড দল নয়, এবং একটা চমক ছিল মিরাজের অধিনায়কত্ব, এবং প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচে মিরাজ নিজেই সামনে থেকে নেতৃত্ব দেওয়া, এটা তো আপনি মানে খুব ভালো একটা নোটস হিসাবেই নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে তার নিজের আত্মবিশ্বাস, নিজের ভাবনা, এবং সবচেয়ে বড় জিনিস যখন সেটাকে করে দেখানো যায়, যে সাফল্যটা এনে দেওয়া যায় নিজে পারফর্ম করে স্পেশালি, তখন কিন্তু দলকে যেমন মোটিভেট করা যায়, অন্যকে সামনে একটা উদাহরণ সৃষ্টি করা যায়, বল ইফ আই ক্যান ডু ইট ওয়াই ইউ কান্ট। সো এবং ব্যাট এবং বল দুটো হাতে অ্যান্ড দক্ষ পরিচালনা, 3টা জিনিসের চাপ, এত অল্প বয়সে তিনি কিন্তু খুব হাসি মুখেই কথা বলছেন এবং কাজ করে যাচ্ছেন। আমি সেই জিনিসটা খুব উপভোগ করছি। দিন শেষে কে জিতলো কে হারলো, ইয়েস ইট ডাজ ম্যাটার, বাট তার থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আস্তে আস্তে তিনি গড়ে উঠছেন। দলগুলোর পিছনে দেশি বিদেশি অনেক কোচ কাজ করেন, মেন্টররা কাজ করেন। টম মুডি বা জয়বর্ধনে যতটা পপুলার, লান্স ক্লুজনার এতটা কোচ হিসাবে এখনও অত পপুলার নন, কিন্তু এই দলের লান্স ক্লুজনার হচ্ছে কোচ। এক্ষেত্রে তিনি একটা কথা বলেছিলেন বিপিএল শুরুর আগে, যে যদি মিরাজ যেহেতু বাংলাদেশের ফিউচার হিসাবে ট্রিটেড হয়, ক্যাপ্টেন আন্ডার-19 ক্যাপ্টেন্সি করেছে, সো হয়তো বিপিএল থেকে একটা নতুন মিরাজ তারা উপহার দিতে পারবেন। বাট আমার কাছে মনে হয় কি টি-20টা আসলে ক্যাপ্টেন্সির দক্ষতার মানে প্রমাণ রাখার সুযোগটা অপেক্ষাকৃত একটু কম, তারপরও যতটুকু আছে সেটুকু তিনি কিভাবে উপভোগ করছেন, কিভাবে কাজে লাগাচ্ছেন, সেটা ক্ষুদ্র পরিসরে যদি কেউ ভালোভাবে কাজে লাগাতে পারে তাহলে বৃহত্তর পরিসরে নিশ্চয়ই তিনি সেটাকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন বলা যায়। এবং দলের সকল খেলোয়াড়কে তিনি কীভাবে মোটিভেট করছেন, চাঙ্গা করছেন, দ্যাটস অলসো ইম্পর্টেন্ট। সন্ধানের একটা বড় চ্যালেঞ্জ তার জন্য, এই এত ছোট বয়সে কাঁধে অনেক বড় দায়িত্ব পড়ে গেছে। আমরা আশা করছি তিনি সফল হবেন। আজকে যদি প্রথম ম্যাচে যে পরিমাণ রান উঠেছে, এটা সবচেয়ে বেশি রান এখন পর্যন্ত, 183 জবাবে 181। অনেক ক্ষেত্রে এর আগে আমরা দেখেছি যে দুটো ম্যাচের মধ্যে চরিত্রগত কিছু অমিল দেখা যায়, এবং রাতের ম্যাচের আগে আমরা রান বেশি উঠতে দেখেছি, আজকে দিনের ম্যাচেই হয়েছে। এই ম্যাচটায় কেমন রান হতে পারে বলে আপনার মনে হচ্ছে? বিট ডিফিকাল্ট সে, বাট তারপরেও যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, এই বিপিএলের চরিত্র রাতে কিন্তু মানে ব্যাটসম্যানরা স্ট্রাগল করছে বেশি, যদিও হিসাবে বোলারদের বল পিছিল হয়ে যাওয়ার কারণে বল করা কঠিন হবে, আজকেও হবে, কিন্তু তারপরও বল স্কিড করার কারণে আপনার ব্যাটসম্যানদেরকে সেটা টাইমিং করা কঠিন হওয়ার সমূহ সম্ভাবনা আছে। সিমে পড়লে আটকাতে পারে, স্লাইটলি বাউন্সও বেশি করতে পারে, সো দ্যাট এবং আধা ঘন্টা পরে আজকে খেলা শুরু হয়েছে, সো দ্যাট আমার মনে হয় যে আজকে আমরা মনে হয় না যে দিনে যে পরিমাণ রান হয়েছে সেই পরিমাণ রান হবে। হয়তো কোনো খেলার কোনো একটা অংশে আমরা হয়তো কিছু শর্টস দেখতে পারবো, বাট আমার মনে হয় না 4 ছক্কা যে পরিমাণ ফার্স্ট সেশন হয়েছে, সেকেন্ড সেশনে সেটা মারার সুযোগ থাকবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে, মানে দু দলের মধ্যে লড়াইটা আসলে কোন জায়গায় বেশি হবে বলে আপনার মনে হয়? মানে ব্যাটসম্যানে না বোলিং, পার্থক্যটা কোথায় গড়ে উঠবে? আমার মনে হয় এখানে এই ম্যাচে ব্যাটসম্যানদের থেকে বোলারদেরকে ম্যাচ জেতানোর পিছনে অনেক বেশি সক্রিয় দেখতে পাবো বলে আমার ধারণা। আচ্ছা, সেক্ষেত্রে তো একটু হলো আমি যেটা দেখতে পাচ্ছি, রাজশাহীর একটু অ্যাডভান্টেজ, মুস্তাফিজ, সানি, কোয়াইস আহমেদ, উদানা গতদিন ভালো বল, তারা তো বোধহয় একটু অ্যাডভান্টেজ আছে বোলিং পয়েন্ট অফ ভিউতে। কোনো সন্দেহ নেই যে, তবে একটাই ডিসঅ্যাডভান্টেজ আছে রাজশাহী, যে রাজশাহীকে পরে বল করতে হচ্ছে, এই একটা জায়গায় রাজশাহীর সমস্যা। নাহলে রাজশাহীর বোলিং এর বৈচিত্র্য অনেক বেশি, স্পিনের দিকে যদি তাকান তাদের ভ্যারাইটি আছে অনেক। অ্যান্ড মুস্তাফিজ হিমসেলফ এই ধরনের ম্যাচে যথেষ্ট ভালো বোলার, এবং উডানার অ্যাঙ্গেল ডেলিভারিগুলো তো অসাধারণ। তো কাজেই রাজশাহীকে আমি এই জায়গাটাতে এগিয়ে রাখবো। এখন কতখানি ভালো ব্যাট করবে তার বিপরীতে
কুমিল্লা, সেটা কুমিল্লাকে মাঠে প্রমাণ করতে হবে। আচ্ছা, তার মানে আপনার কথা ধরে আমরা যেটা বলতে পারি আসলে এই ম্যাচটা অলমোস্ট 50-50, মানে খুব বেশি পার্থক্য না, যে জিতবে সে একটু সুবিধাজনক যাবে। একদম শেষ আমরা অনুষ্ঠানে সাইকোলজিক্যাল ইস্যুতে স্মিথকে হারিয়ে আমি মনে করি, এবং লাস্ট বিজয়ের কারণে রাজশাহী 60, কুমিল্লা 40, খুব বেশি ফারাক না। কাজী আশরাফ হোসেন লিপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।